বাসর ঘরে অর্ধ উলঙ্গ অবস্থায় শুয়ে আছি আমি। চোখ দিয়ে টপ টপ জল গড়িয়ে পড়ছে। কিছুক্ষণ আগের কথা, বাসর ঘরে লাল বেনারসি পরে বসে আছি, মাথায় 1 হাত পরিমাণ ঘোমটা। ঘরে এসি চলছে, তবুও ঘাম ঝরছে কপাল বেয়ে, সাথে চোখ দিয়েও টুপটাপ জল ঝরছে। নিজের পড়াশোনা, নিজের স্বপ্ন সব বিসর্জন দিতে হলো। ভীষণ পেটে ব্যথা উঠেছে আমার। ওয়াশরুমে গেলাম, কিছুক্ষণ পরেই বাহিরে বের হয়ে এলাম। মনে মনে ভাবলাম, এ কি, আমার যে পিরিয়ড হয়েছে, এখন উপায়? ন্যাপকিন নেই তো। তারপরও কিছুক্ষণ ব্যাগে খুঁজলাম, অবশেষে পেয়েও গেলাম। যাক, মা ভাগ্যিস মনে করে দিয়েছিল, না হলে কি হতো। কিন্তু এই অবস্থায় ভারী কাপড় পরে যে আর কতক্ষণ থাকতে হবে কে জানে। পেট ব্যথার কারণে তো থাকাও সম্ভব হচ্ছে না। মন খারাপ করে একইভাবে ঘোমটা দিয়ে আবারও বসলাম, কিন্তু মানুষটা কোথায়? অনেকক্ষণ কেটে গেল, তার কোনো খবর নেই। হঠাৎ ঘড়ির টিং টিং আওয়াজে ঘোমটা তুললাম। পর্যবেক্ষণ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 2টা বাজে। এবার বেশ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালাম। পেট ব্যথায় জান যেন বেরিয়ে যায়। ব্যাগ থেকে 3 পিস বের করে ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়ে এসে দেখি ঘড়ির কাঁটা 2টা 30 ছুঁই ছুঁই। বিছানায় গা এলিয়ে দিলাম। সারাদিনের ধকলে চোখ জোড়া লেগে গেল। আমি সবে 8ম শ্রেণীতে পড়ি। বাবা মায়ের কথা রাখতেই নিজেকে বিসর্জন দিয়ে দেই। তালুকদার বংশের মেয়ে আমি, কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যায় আমাদের আধিপত্য। বন্যায় বিলীন হয় আমাদের সহায় সম্পত্তি। ভাই না থাকায় বাবার একার রোজগারে সংসারে টানাপোড়েন শুরু হয়। তাই ভালো পাত্র হাতছাড়া করতে চাননি আমার বাবা। আমার বয়স খুবই অল্প। এই ছোট্ট মেয়েটিকে বলির পাঠা করতে তার হৃদয় কাঁপেনি একবারও। আমার স্বামী সাদমান চৌধুরী, বাবা মার একমাত্র সন্তান, এসসি গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। পড়াশোনা শেষে বাবার ব্যবসাতেই মনোযোগী হন। সাদমান বাসর ঘরে ঢুকে দেখে আমি ঘুমিয়ে পড়েছি। সাদমান আমার ঘুমন্ত অবস্থায় বাহু ধরে টান দিয়ে বিছানা থেকে মেঝেতে ফেলে দেয়। ঘুমন্ত অবস্থায় আকস্মিক এমন কিছু ঘটায়, আমি কিছু বুঝে ওঠার আগেই মাথা গিয়ে খাটের সাথে বাড়ি খায়। মুহূর্তেই কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ে। আমি কিছু বুঝতে না পেরে সামনের মানুষটির দিকে তাকিয়ে রইলাম। সাদমান নিচু হয়ে বসে আমার গাল ধরে 1 হাতে শক্ত করে এবং বলে, তুই কোন সাহসে শাড়ি খুলেছিস? শাড়ি খোলার অনুমতি তোকে কে দিয়েছে? একটু বলে সাদমান থামে। সাদমানের মুখ থেকে বিশ্রী গন্ধ আসছে। আমার এতক্ষণ নিঃশ্বাস বেরিয়ে যাচ্ছিল। আমি বিশ্রী গন্ধে মুখ ফিরিয়ে নিলাম। এবার সাদমান আমাকে সজোরে থাপ্পড় দিল। এবার আর আমি নড়লাম না, ওভাবেই বসে রইলাম। সাদমান আমাকে ছেড়ে উঠে দাঁড়ালো। ফার্স্ট এইড দিতে হবে আমাকে। আমার কপালের রক্ত মুছে মেডিসিন লাগিয়ে দিল আর বলল, তুই জানিস আমার বাসরাত নিয়ে কত স্বপ্ন? লাল টুকটুকে বউ আমার জন্য শাড়ি পরে ঘোমটা মাথায় বসে থাকবে, আর তুই সব আমার অনুমতি ছাড়া খুলে ফেলেছিস। তোকে যে আদর করব তার মুড লাগবে না? বাসর রাতে আমার সাথে এমন ব্যবহার করবে আমি কখনোই ভাবিনি। এরপর সেই কথাগুলো বলে আমার কপালে ঠোঁটের স্পর্শ করালো। এরপর সাদমান আমার ব্যাগের দিকে এগিয়ে গেল। উদ্দেশ্য আমার শাড়ি, সাজ সরঞ্জাম নেওয়া। লাগেজ পুরোটাই আমার সামনে নিয়ে আসলো। এবার আমাকে সাদমান নিজেই সাজাতে বসলো। ছোট্ট আমি চুপ করে পাগলের পাগলামি দেখছি, একটা শব্দও করছি না। আমাকে সাজানো শেষ, এবার আমাকে শাড়ি পরানোর পালা। সাদমান আমার কামিজ উঠাতে নিলে এবার আমি বাধা দেই, কিন্তু বাধা দিয়েও লাভ নেই। সাথে সাথেই আমার গলা চেপে ধরে সাদমান বলে, আমি আমার কাজে বাধা পছন্দ করি না, নেক্সট টাইম এমন ভুল যেন না হয়। বলেই গলা ছেড়ে দিল। আমিও জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম। আমি আপত্তি করে তবুও বললাম, আমি বাধা দিচ্ছি না, এগুলো আমি নিজে পড়ি। এবার সাদমান সম্মতি দিল। আমি ওয়াশরুমে যেতে নিলে সাদমান আমাকে আটকে ফেলে। ওয়াশরুম কেন? এখানেই। কোনো উপায় না পেয়ে সেখানেই চেঞ্জ করতে হলো আমার। সাদমান আমার উন্মুক্ত শরীর দেখছে ক্ষুধার্ত পশুর মতো। আমি শাড়ি পরতে নিয়ে 2-3 বার ব্যর্থ হলাম। আমার হাত থেকে সাদমান শাড়ি নিয়ে এক মাথা আমার উন্মুক্ত কোমর ছুঁয়ে গুজে দিল। আমি কেঁপে উঠলাম। নিঃশ্বাস যেন ভারী হয়ে আসছে। এই ছোঁয়া যেন মাতাল করছে আমাদের দুজনকেই। ছোট ছোট কয়টা কুচি কেটে আবারও কোমরে গুজে দিল। আঁচল দিয়ে উন্মুক্ত বুক ঢেকে দিল। আমাকে আয়নার সামনে দাঁড় করালো। আমি নিজের দিকে তাকিয়ে পুরো অবাক। এত সুন্দর তো বিয়ের সাজেও লাগেনি। সাদমান আমাকে বলল, গার সাজ সাজবে না, এমন হালকা সাজবে। এমনিতেই তুমি অপরূপ সৌন্দর্যের অধিকারিণী। সাদমান আমার ঘাড়ে মুখ গুজে দিল। হাত দুটো ঠিক কোমরে। আমার নিঃশ্বাস ভারী হয়ে এলো। সাদমানের এলোপাথারি নিঃশ্বাস আমার গায়ে বারবার কাটা দিয়ে উঠছে। আমি সহ্য করতে না পেরে সাদমানকে কিঞ্চিত ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিলাম। সাদমান নেশাক্ত দৃষ্টিতে আবারও আমার দিকে তাকিয়ে হাত ধরে কাছে টেনে নিল। এবার আমি খুব ভয় পেয়ে গেলাম। আমার সাথে কি ভয়াবহ হতে যাচ্ছে কে জানে। আমিও বিড়বিড়িয়ে বললাম, আমার পিরিয়ড হয়েছে, আমাকে ছাড়ুন। কিন্তু কে শোনে কার কথা? আমার চোখ দিয়ে শুধু জল পড়ছে। বাধা দিতে গেলেই আবারও কোন নির্যাতনের শিকার হতে হবে কে জানে।
সাদমান তার তৃষ্ণা মেটাতে ব্যস্ত। এক টানে পরনের শাড়ি খুলে ফেললো, আমাকে বিছানায় শুয়ে দিল। সাদমান এবার আমার বুকের উপর শুয়ে পড়লো, আমার শরীর থেকে সবকিছু খুলে ফেলে সকল জায়গায় চুম্বন করতে লাগলো। আমি বারবার পিরিয়ডের কথা বলেও সাদমানের থামার কোনো নাম নেই। একদিকে পিরিয়ডের ব্যথা আর একদিকে সাদমানের এমন নির্যাতন এক সময় গিয়ে আমাকে নিস্তেজ করে দেয়। আমার মতো ছোট্ট মেয়ের এই সব কিছু সহ্য ক্ষমতা ছাড়িয়ে গেছে। ধীরে ধীরে আমার চোখ জোড়া বন্ধ হয়ে আসে। এক সময় আমার উপর থেকে নেমে পড়ে সাদমান। আমার দিকে তাকিয়ে সাদমানের টনক পড়ল, কিন্তু অতিরিক্ত নেশাদ্রব্য পান করায় সাদমান কিছুই করতে পারল না। সেও বিছানায় ঢলে পড়ল। পরদিন সকালে হতে না হতেই সাদমানের মুখে নীলা নামটি শুনে আমি চমকে উঠলাম। বিশেষ মুহূর্তেও সাদমানকে এই নামটি উচ্চারণ করতে শুনেছি। তখন ভেবেছিলাম হয়তো আমার মনের ভুল। মিসেস সানজিদা চৌধুরী মানে আমার শাশুড়ির একমাত্র বোনের মেয়ে নীলা। সানজিদা চৌধুরীর কত ইচ্ছে নীলা হবে তার পুত্রবধূ। নীলা এবং সাদমান একে অপরকে ভীষণ ভালোবাসে, খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু সাদমানের বাবা এটার কঠোর বিরোধিতা করেন। কারণ একটাই, তিনি তার বন্ধু অর্থাৎ আমার বাবাকে কথা দিয়েছেন, আর সাদমান বাবার অমতে কিছুই করে না। সাদমানের মা দরজায় এসে অনেকক্ষণ থেকে নক করলো। সাদমান দরজা খুলেই ওয়াশরুমে চলে গেল। আমার শাশুড়ি রুমে প্রবেশ করলো। আমি শাশুড়ি মাকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। এখনো গোসল করনি? ছি, চৌধুরী বাড়ির বৌমা তুমি এখন। এত বেলা পর্যন্ত ঘুমানো তোমার শোভা পায় না। এরপরে যেন মনে থাকে সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিবে। মেহমান আসবে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আর এই 3 পিস কেন? নীলার হাতে শাড়ি পাঠাচ্ছি, পরে নিও। আমি আমার শাশুড়ির যাওয়ার দিকে তাকিয়ে আছি। এই বাড়ির মানুষগুলো কেমন যেন, কারো মুখেই কি ভালো কথা নেই? সাদমান ওয়াশরুম থেকে বাইরে বের হলো, আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় আমাকে ওয়াশরুমে যেতে বলল। আমি চুপচাপ ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখছি। এ কি অবস্থা হয়েছে আমার! গলায় আঁচড়ের দাগ, গালে দাগ, বুকে দাগ। আমি ক্ষতস্থানে হাত বুলাতে লাগলাম। তারপর দীর্ঘ সময় শাওয়ার নিয়ে বাইরে বেরিয়ে এলাম। শাড়ি এখনো দিয়ে যায়নি। অনেকক্ষণ অপেক্ষা করলাম। রুম থেকে বের হতে যাব এমন সময় রুমের দিকে একটা মেয়েকে আসতে দেখে থেমে গেলাম। হাতে শাড়ি, আন্দাজ করলাম এইটাই নীলা। নীলা আমাকে অনেকক্ষণ যাবৎ পর্যবেক্ষণ করলো, তারপর জিজ্ঞাসা করলো, তোমাদের মাঝে কি কিছু হয়েছে? এমন প্রশ্নে আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। মানে ওইসব আর কি। হয়েছে কি বলো না। আমি মাথা নিচু করে রইলাম, কোনো উত্তর দিলাম না। নীলার কথা বাড়ালো না, আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে আর গল্প করছে। আমার সম্পর্কে খুঁটিনাটি জানছে। শাড়ি পরানো শেষ, কোমর অবধি লম্বা চুল ছেড়ে দিল, ফর্সা শরীর, বেগুনি শাড়ি, ঠোঁটে ডার্ক লিপস্টিক, চোখে চিকন আইলাইনার। মাশাআল্লাহ ভাবি, কি যে সুন্দর লাগছে। এই রূপ দেখে বুঝি সাদ তোমাতে আকৃষ্ট হয়ে গেছে? আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। আনমনে ভাবলাম, সে কি তবে সত্যি? ভাবতেই নিজেই আনমনে হেসে ফেললাম। নীলা বলল, জানো ভাবি, তোমার জায়গায় আমি থাকতে পারতাম। নিয়তে আমাকে হতে দেয়নি। মানে কি নীলাপু? কিছু না ভাবি, নিচে চলো, ডাক এলো বলে। আমি কথাটা নিয়ে আর ঘাটাঘাটি করলাম না। আমাকে স্টেজে বসানো হলো। আমার অনেক প্রশংসা করলো সবাই, করবেই বা না কেন। যেমন রূপ, জোশ, তেমনি কথা বলার ধরন। সাদমানকে অনেকক্ষণ দেখা যাচ্ছে না। আমার বাড়ি থেকে লোক এসেছে। আজকে জামাই এবং বউকে বউয়ের বাড়িতে যেতে হবে। আমি স্টেজ থেকে নেমে সাদমানের রুমের দিকে পা বাড়াই। আমি নিজের রুমে প্রবেশ করতেই একটা ছেলে এবং একটা মেয়ের আওয়াজ শুনে থেমে যাই। কথার শব্দকে কেন্দ্র করে বোঝা যাচ্ছে আমার রুমের ঠিক পাশের রুম থেকে শব্দ শোনা যাচ্ছে। আমি সেদিকেই পা বাড়াই।